ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের এসএকিউ লাস্ট মিনিট 100% কমন সাজেশন। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের দেখতেই হবে। এই প্রশ্নগুলো পড়ে নিলে তোমরা 100% তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের লাস্ট মিনিট এসএকিউ সাজেশান, যা 100% তোমাদের কমন আসবেই। দেখে নেওয়া যাক প্রথমে কর্তার ভূত গল্প থেকে যে এমসিকিউগুলো তোমাদের যে এসএকিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্নগুলো সব দিয়েছি সম্পূর্ণ। এবার তোমরা দেখে নাও এসএকিউ প্রশ্ন, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে এসএকিউ প্রশ্ন। প্রথমেই দেখে নেওয়া যাক কর্তার ভূত গল্প, এখান থেকে যে এসএকিউগুলো পড়তে হবে। কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর প্রশ্ন, সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, এখানে কোন তেজের কথা বলা হয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তার ভূত গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটিতে মানুষের অন্তর্নিহিত শক্তি বা সীমাহীন শক্তির কথা বলেছেন। 2 নম্বর প্রশ্ন, কারা ভূতের কানমলা খায়? উত্তর, যারা স্বভাব দোষে ভূতকে নিয়ে ভাবতে যায় তারা ভূতের কানমলা খায়। 3 নম্বর প্রশ্ন, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে কোথায়, কেন এমনটি হয়? উত্তর, প্রতিনিয়ত ঘানি ঘোরানোর ফলে মানুষের তেজ নিঃশেষ হয়ে আসে, ফলে মানুষ হয়ে যায় ঠান্ডা, যার কারণে ভূতের রাজত্বে আর যাই হোক না কেন অন্ন, বস্ত্র, স্বাস্থ্য এবং শান্তি থাকে। 4 নম্বর প্রশ্ন, প্রবুদ্ধমিব সুপ্ত কথাটির অন্তর্নিহিত অর্থ কি? উত্তর, আলোচ্য কথাটির অন্তর্নিহিত অর্থ সকল জ্ঞানী ব্যক্তি সুপ্ত অর্থাৎ ঘুমিয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন, একেই বলে অদৃষ্টের চালে চলা। অদৃষ্টের চালে চলা কি? দেখো, চোখ বুজে বা অন্ধভাবে চলাকে লেখক কর্তার ভূত কাহিনীতে বা গল্পে অদৃষ্টের চালে চলা বলেছেন। 6 নম্বর প্রশ্ন, মাথা না থাকার ফলে ভূতেরা কি সুবিধা পায়? উত্তর, মাথা না থাকার ফলে ভূতেদের কারো জন্যে কোনো রকম মাথা ব্যথা অর্থাৎ কর্তব্য করার দায় দায়িত্ব, কর্তব্য ভাবনা চিন্তা থাকে না। গল্পকার এই মন্তব্য করেছেন। 7 নম্বর প্রশ্ন, এ প্রশ্নকে ঠেকানো যায় না, প্রশ্নটি কি? উত্তর, যে প্রশ্নকে ঠেকানো যায় না বলে গল্পকার মন্তব্য করেছেন সেই প্রশ্নটি হলো যুক্তি বুদ্ধি দিয়ে জানতে চাওয়া কিসে খাজনা দেব। 8 নম্বর প্রশ্ন, কেবল অতি সামান্য কারণে একটু মুশকিল বাঁধল, মুশকিলটি কি? উত্তর, উদ্ধৃতিটিতে যে মুশকিলের কথা বলা হয়েছে তা হলো পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে। 9 নম্বর প্রশ্ন, প্রশ্নের কি উত্তর আসে? উত্তর দেখে নাও, কর্তার ভূত নামাঙ্কিত গদ্যাংশ থেকে উক্তিটি উদ্ধৃত হয়েছে। এখানে প্রশ্নের উত্তর যে উত্তর আসে, দেখো এখানে প্রশ্নের উত্তর যে উত্তর আসে তা হলো আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে খাজনা মিটিয়ে দিতে হবে। 10 নম্বর প্রশ্ন, মোদ্দা কথাটা কি? উত্তর, মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। 11 নম্বর প্রশ্ন, কি সর্বনাশ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ভূতগ্রস্ত দেশে অনন্তকাল ধরে ভূতের শাসন ব্যবস্থাটাই বহাল থাকবে কিনা এই প্রশ্নটিকে সর্বনাশ বলে চিহ্নিত করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, কর্তার ভূত বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত কর্তার ভূত গল্পে যিনি ক্ষমতার শীর্ষে বা সর্বে সর্বা তার প্রতি অন্ধ আনুগত্যকে কর্তার ভূত বলে চিহ্নিত করা হয়েছে। তাই দেশের মানুষের বিশ্বাস কর্তার মৃত্যুর পরেও তিনি ভূত হয়ে থাকবেন। 13 নম্বর প্রশ্ন, দেশের মানুষ নিশ্চিত হয়েছিল কেন? উত্তর, ভূতকে মানলে কোনো ভাবনা থাকবে না বলে দেশের মানুষ নিশ্চিত হয়েছিল। 14 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক,
নইলে ছন্দ মেলে না। ছন্দ মেলাতে কোন দুটি পংক্তি উল্লেখ করা হয়েছে? উত্তর দেখো, ছন্দ মেলানোর জন্য খোকা ঘুমলো পাড়া জুড়ালো পদের সঙ্গে বর্গী এলো দেশে পংক্তিটি উল্লেখ করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, মরণকালে বুড়ো কর্তার দুঃখ হলো কেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত গল্পে বুড়ো কর্তার মরার সময় হয়েছে। দেশের সবাই বুড়োকে জানালো যে বুড়ো মারা গেলে তাদের কি দশা হবে। এই কথা শুনেই বুড়ো কর্তার বড় দুঃখ হলো। 16 নম্বর প্রশ্ন, হুঁশিয়ার যারা তারাই অসুচি, এ কথা কেন বলেছেন? উত্তর দেখো, ভূতগ্রস্ত অলস মানুষ যাতে সচেতন প্রাজ্ঞ মানুষের কাছে না আসে তাই একথা বলা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে কি বুঝিয়েছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কার মানতেন না। নৈবেদ্য কাব্যে অন্ধ সংস্কারকে তিনি মরুর ঝড়ের সঙ্গে তুলনা করেছেন, কেননা সংস্কার প্রতিনিয়ত জায়গা বদল করে। কর্তার ভূত গল্পে সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবর্তনহীন অন্ধ সংস্কারের ঘুমকে চিহ্নিত করেছেন। তেলেনা পোতা আবিষ্কার গল্প, এখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। তেলেনা পোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র। 1 নম্বর প্রশ্ন, ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, কাকে কি বলতে পারবেন? উত্তর, গল্পের নায়ক চরিত্র তথা গল্পকথক ধরা গলায় যামিনীর মাকে বলতে পারবেন যে তিনি যামিনীকে বিয়ে করার কথা দিচ্ছেন। 2 নম্বর প্রশ্ন, নিরঞ্জন যামিনীর বৃদ্ধা মাকে কি কথা দিয়েছিলেন? উত্তর, নিরঞ্জন কথা দিয়েছিলেন যে তিনি যামিনীকে বিয়ে করবেন এবং তার কথা নড়চড় হবে না। 3 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কারের জন্য কখন কোন বাস আপনাকে ধরতে হবে? উত্তর, তেলেনা পোতা আবিষ্কারের জন্য আপনাকে বিকেল বেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষের ঠাসাঠাসি একটা বাস ধরতে হবে। 4 নম্বর প্রশ্ন, একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে, ছায়ামূর্তির দাঁড়ানোর স্থানটির উল্লেখ করো। উত্তর, তেলেনা পোতা আবিষ্কারে যাওয়া অভিযাত্রীদের অবস্থান গৃহের ছাদ থেকে সামান্য দূরে সংকীর্ণ রাস্তার উপরে ভগ্নস্তূপ মনে হওয়া বাড়ির একটি জানালায় ছায়ামূর্তি এসে দাঁড়াবে। 5 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার গল্পে যামিনীর মায়ের শেষ কথা কি? উত্তর, তেলেনা পোতা আবিষ্কার গল্পে যামিনীর মায়ের শেষ কথা, যামিনীকে তুই নিবি না তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। বন্ধুরা, এটা শান্তি হবে, মরেও শান্তি পাবো না। দেখো আবারও, তেলেনা পোতা আবিষ্কার গল্পে যামিনীর মায়ের শেষ কথা, যামিনীকে তুই নিবি তো বাবা? যামিনীকে তুই নিবি তো বাবা? তোর কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না, শান্তি পাবো না। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, বক্তার এই মন্তব্যের কারণ কি? উত্তর, মরণোন্মুখ অন্ধ বৃদ্ধা বোঝে যামিনী সব জ্বালা যন্ত্রণা অসহায়তা সহ্য করেও যেভাবে তার মায়ের সেবা করছে তা সর্বগুণান্বিতা সহনশীল মেয়ের পক্ষে সম্ভব। জীবনের বাস্তবতায় যামিনীর বৈশিষ্ট্য অনুধাবন করেই বৃদ্ধা এই মন্তব্য করেছেন। 7 নম্বর প্রশ্ন, ছাদে গিয়ে দেখবেন, ছাদে কি দেখা যাবে? উত্তর, ছাদে গিয়ে দেখা যাবে বেশিরভাগ স্থানের আলিশা ভেঙে ধূলিসাৎ, ফাটলে অরণ্য পঞ্চম বাহিনী শিকড় ঢুকিয়ে অট্টালিকা ধ্বংসের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে। 8 নম্বর প্রশ্ন, নায়কের কাছে ঘাটের ঘটনাটা অবাস্তব মনে হবে কেন? উত্তর, নায়কের কাছে ঘটনাটা অবাস্তব কারণ জনহীন ঘুমের দেশে এরূপ মেয়ে থাকতে পারে না। 9 নম্বর প্রশ্ন, বসে আছেন কেন টান দিন উক্তিটির বক্তাকে? উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা যামিনী। দেখো, উক্তিটির বক্তা যামিনী। বসে আছেন কেন টান দিন উক্তিটির বক্তাকে, প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন যামিনী।
10 নম্বর প্রশ্ন, তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। চমক ভেঙে দেখবেন, কি দেখবেন? জলের শব্দে আপনার চমক ভাঙার পর দেখবেন জল স্থির হয়ে উঠেছে এবং ছিপের ফাতনা মৃদুমন্দভাবে দুলছে। সেই সঙ্গে একটি মেয়ে ঘাড় বেঁকিয়ে পিতলের ঘড়ায় জল ভরছে। 11 নম্বর প্রশ্ন, তেলে না পোতা বলে কোথাও কিছু সত্যি নেই, কথকের এমন মনে হওয়ার কারণ কি? উত্তর, তেলে না পোতা থেকে ফিরে এলে সেখানকার বিচিত্র দৃশ্য ঝাপসা স্বপ্ন বলে মনে হবে। বাস্তবে তেলে না পোতার অস্তিত্ব কোথাও নেই, তা মনের কল্পনা মাত্র। কথকের দৃষ্টিতে তেলে না পোতা অবাস্তব কল্পনার কুয়াশা। 12 নম্বর প্রশ্ন, গাড়োয়ান যাত্রীদের ভয় কাটাতে কি বলেছিল? উত্তর, গাড়োয়ান যাত্রীদের ভয় কাটাতে বলেছিল চিতাবাঘ ক্ষুধার্ত না হলে ক্যানেস্তারা বাজিয়েই তাদের দূরে রাখা যায়। জাদুঘরের নানা প্রাণী দেহ আর আরকের মধ্যে যেমন থাকে, আরকের মধ্যে যেমন থাকে। 13 নম্বর প্রশ্ন, শব্দের দ্বারা গল্পকার কোন বিষয়কে স্পষ্ট করেছেন? উত্তর, উদ্ধৃতিটিতে থাকা যেমন শব্দের দ্বারা গল্পকার তেলে না পোতা আবিষ্কারে যাওয়া অভিযাত্রীদের মনে হওয়া অফুরন্ত রাতের গহ্বরে নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছুর নিম্ন অবস্থাকে স্পষ্ট করেছেন। দেখো, সব কিছুর অবস্থাকে স্পষ্ট করেছেন। দেখো, অনন্ত, এটি কিন্তু অদন্ত নয়, দন্ত নয়, অনন্ত। তাহলে দেখো, শব্দের দ্বারা গল্পকার কোন বিষয়কে স্পষ্ট করেছেন? দেখো, উদ্ধৃতিটিতে থাকা যেমন শব্দের দ্বারা গল্পকার তেলে না পোতা আবিষ্কারে যাওয়া অভিযাত্রীদের মনে হওয়া অফুরন্ত রাতের গহ্বরে নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছুর অবস্থাকে বর্ণনা করেছেন। 14 নম্বর প্রশ্ন, তেলে না পোতা আবিষ্কারের জন্য কজন বন্ধু ও সঙ্গী থাকা উচিত? উত্তর, তেলে না পোতা আবিষ্কারের জন্য 2জন বন্ধু ও সঙ্গী থাকা দরকার। 15 নম্বর প্রশ্ন, অতিথিদের দেওয়া ঘরটি কেমন ছিল? উত্তর, অতিথিদের ঘরটি ছিল ঝুল জঞ্জাল ধুলোয় পরিপূর্ণ এবং সঙ্গে ভ্যাপসা গন্ধ। 16 নম্বর প্রশ্ন, গাড়োয়ান কেন ক্যানেস্তারা বাজাচ্ছিল? উত্তর, গাড়োয়ান ক্যানেস্তারা বাজিয়ে চিতাবাঘ দাঁড়াচ্ছিল। 17 নম্বর প্রশ্ন, মাছরাঙা ও ঘুঘু পাখি মৎস্য শিকারীকে কিভাবে প্রভাবিত করবে? উত্তর, সার্থক মাছরাঙা পাখি শিকারের নিজস্ব কৌশলে উল্লসিত হয়ে বিদ্রূপ করবে মৎস্য শিকারীকে, আর ঘুঘু তার উদাস করা ডাকে তাকে আনমনা করে তুলবে। ডাকাতের মা গল্প, সতীনাথ ভাদুড়ী। এখান থেকে দেখো যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়েই নিতে হবে, দেখে নাও সেগুলো। 1 নম্বর প্রশ্ন, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। বেশি রেমিশন পাওয়ার কারণ কি? উত্তর, শৌকি জেলে থাকার সময় হেড জমাদারকে ঘুষ দেয় এবং জমাদার জেলারের কাছে তার হয়ে সুপারিশ করে। এই সুপারিশের কারণে শৌকি লাট সাহেবের কাছে প্রশংসিত হয়। এ কারণেই শৌকি বেশি রেমিশন পায়। 2 নম্বর প্রশ্ন, ভোরে উঠেই কি ছেলেকে কি বলা যায় না? উত্তর, শৌকি দীর্ঘদিন ধরে জেল খেটে বাড়ি এসেছে। ভোরে উঠেই একথা বলা সমীচীন হবে না যে শৌকি পয়সা দিলে তার মা খাবারের ব্যবস্থা করবে। 3 নম্বর প্রশ্ন, আইনের ধারায় স্পষ্ট লেখা আছে, কি স্পষ্ট লেখা আছে? উত্তর, সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা গল্পে উদ্ধৃতাংশে বলা হয়েছে চুরির খবর পুলিশকে না জানালে তার পরিণামে জেলও হতে পারে। 4 নম্বর প্রশ্ন, সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা কি? উত্তর, শৌকি দীর্ঘদিন জেল খেটে বাড়ি ফিরেছে। শৌকিকে তার মা কি খেতে দিবে, এটাই ছিল তার কাছে মস্ত ভাবনা। 5 নম্বর প্রশ্ন, ঘটি দেখেই তার খটকা লাগলো। কার খটকা লাগলো? ডাকাতের মা গল্পে প্রশ্নোদ্ধৃত অংশে ঘটি দেখে মাতাদিন পেশকারের খটকা লাগলো। 6 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পটির উৎস লেখো, অথবা ডাকাতের মা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, অথবা ডাকাতের মা গল্পটির মূল গ্রন্থের নাম কি? 3টি প্রশ্নই এক এবং একই উত্তর হবে। অ্যান্সার দেখো, উত্তর দেখে নাও। সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা গল্পটি চকাচকি গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। উত্তরটা আবার দেখে নাও। সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা
গল্পটি চকাচকি গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে, বক্তা কে? কাকে উদ্দেশ্য করে বক্তা এ কথা বলেছে? উত্তর, সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা গল্প থেকে গৃহীত অংশটির বক্তা সৌখী, সে দারোগাকে উদ্দেশ্য করে আলোচ্য কথাগুলি বলেছে। 8 নম্বর প্রশ্ন, তার তার দরকার আসল অপরাধীকে নিয়ে, তার বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, প্রশ্নোদ্ধৃত অংশে তার বলতে দারোগা বাবুর কথা বলা হয়েছে, তার বলতে দারোগা বাবুর কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল কে? কেন জিভ কেটে ফেলেছিল? উত্তর, সৌখীর বাবা যে দলের ডাকাতি করত তাদের মধ্যে একজন আহত হয়, পুলিশ তাকে জেরা করতে পারে ভেবে সে নিজের জিভ কেটে ফেলে। 10 নম্বর প্রশ্ন, বছরখানেক পরে জেল থেকে ছাড়া পেয়ে সৌখী কি করবে বলে মায়ের ধারণা হয়েছিল? উত্তর, সৌখীর মায়ের ধারণা হয়েছিল বছরখানেক পরে জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর সৌখী তার বউকে রূপোর গয়নায় মুড়িয়ে দিয়ে পাড়ার লোকেদের দেখিয়ে দেবে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয়। নীলোধ্বজের প্রতি জনা কবিতা, নীলোধ্বজের প্রতি জনা কবিতা মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে যে এসকিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে, তাহলে দেখে নাও। 1, জনার নীলোধ্বজের প্রতি অভিযোগের কারণ কি? উত্তর, মধুকবি রচিত নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনা তার স্বামী নীলোধ্বজের প্রতি অভিযোগ হেনেছেন, কারণ তিনি পুত্র হত্যাকারীর বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে তাকে নারায়ণ জ্ঞানে পূজা করেছেন। 2 নম্বর প্রশ্ন, জনা কাকে শৈরিনী বলে উল্লেখ করেছেন? উত্তর, জনা কুন্তিকে শৈরিনী বলে উল্লেখ করেছেন। 3 নম্বর প্রশ্ন, অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে, বালকটি কে? তাকে কে কেন নাশ করেছিলেন? উত্তর, মধুসূদনের নীলোধ্বজের প্রতি জনা কবিতায় প্রশ্নোক্ত চরণটিতে বালকটি হল মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর। অর্জুন প্রবীরকে তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরার জন্য নাশ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, এ পোড়া ললাটে নিখিলা বিধাতা যাহা ফলিল তাহা কালে, কার পোড়া ললাটে বিধাতা কি লিখেছিলেন? উত্তর, প্রবীর মাতা জনার পোড়া ললাটে অর্থাৎ কপালে বিধাতা অন্যায় সমরে পার্থের হাতে প্রবীরের মৃত্যু লিখেছিলেন। 5 নম্বর প্রশ্ন, কুলাচার্য কে? তিনি কে? কুলাচার্য হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। 6 নম্বর প্রশ্ন, মহারথী প্রথা কি হে? এই মহারথী কোন কাজ মহারথী প্রথার বিরোধী? উত্তর, মহারথী প্রথা অনুযায়ী অস্ত্রধারী যোদ্ধা নিরস্ত্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। পার্থ এই নিয়ম লঙ্ঘন করেছেন। জনার পুত্র প্রবীর পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রতিরোধ করলে পার্থ বা অর্জুন তাকে নিহত করেন। এই কাজকে জনা মহারথী প্রথার বিরোধী বলেছেন। 7 নম্বর প্রশ্ন, আশার লতা তাইরে ছিঁড়িলি, কার আশার লতা? কিভাবে ছিঁড়ে গিয়েছিল? উত্তর, এখানে জনার একমাত্র পুত্র প্রবীরকে আশার লতা বলা হয়েছে। অর্জুন অন্যায়ভাবে প্রবীরকে নিহত করেন। প্রবীর নিহত হওয়ায় জনার আশার লতা ছিঁড়ে যায়। আরশিনগর কবিতা লালন ফকির। আরশিনগর কবিতা থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়তেই হবে, দেখে নাও তোমরা। 1, বলবো কি সেই পড়শির কথা, কথাগুলি কে বলেছেন? উত্তর, বাড়ির কাছে আরশিনগর কবিতায় স্বয়ং কবি লালন ফকির উপরিউক্ত কথাগুলি বলেছেন। 2 নম্বর প্রশ্ন, মনে বাঞ্ছা করি দেখব তারে, কে কাকে দেখার বাসনা করেছেন? উত্তর, প্রশ্নোদ্ধৃত পংক্তিটিতে বাউল কবি লালন ফকির পড়শিকে দেখার বাসনা প্রকাশ করেছেন। 3 নম্বর প্রশ্ন, আমি কেমনে সে গাই যাই রে, বক্তা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা কোথায়? উত্তর, বক্তা যে গ্রামটিতে যেতে চান সেই গ্রামটি কুল কিনারাহীন অগাধ পানিতে পরিবেষ্টিত, সেখানে কোনো নৌকা পৌঁছাতে পারে না, এই জন্য বক্তা সেখানে যেতে পারেননি। 4 নম্বর প্রশ্ন, তবু লক্ষ যোজন ফাঁকরে অর্থ কি? লালন বলেছেন, ঈশ্বর বা মনের মানুষ তার দেহে অবস্থান করলেও তাকে ধরা পাওয়া
ধরা বা পাওয়া কঠিন। 5 নম্বর প্রশ্ন, আমার যম যাতনা যেত দূরে, যম যাতনা শব্দবন্ধে কি বোঝানো হয়েছে? উত্তর, সাধক লালন ফকির মরণ যন্ত্রণা বা মৃত্যু ভয়ের কথা বোঝানোর জন্যই যম যাতনা শব্দবন্ধের প্রয়োগ করেছেন। 6 নম্বর প্রশ্ন, বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবির কোন মূল অভিপ্রায় ব্যক্ত হয়েছে? উত্তর, বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবির মূল অভিপ্রায় তথা পরম পুরুষ বা দেহান্তর্গত চালিকা শক্তি অনুসন্ধানের কথা ব্যক্ত হয়েছে। 7 নম্বর প্রশ্ন, যে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে অর্থ কি? উত্তর, ঈশ্বর বা মনের মানুষের উপস্থিতি সর্বত্র, সেই কথা এখানে বলেছেন কবি। 8 নম্বর প্রশ্ন, আমি একদিনও না দেখিলাম তারে, কবি কাকে কেন একদিনও দেখতে পাননি? উত্তর, কবি লালন ফকির পড়শি বা মনের মানুষকে একদিনও দেখতে পাননি, পড়শির স্বরূপ নিরাকার, তাই কবি তাকে দেখতে পাননি। দ্বীপান্তরের বন্দিনী এই কবিতা থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে, দেখে নাও সেগুলো। 1, ভারত ভারতী কিসের প্রতীক? উত্তর, ভারত ভারতী আন্দামানে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের প্রতীক। 2, মার কতদিন দ্বীপান্তর, দ্বীপান্তরের মেয়াদ কতদিনের? মায়ের দ্বীপান্তরের মেয়াদ 150 বছরের। 3 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের আন্দামান কত দূরে অবস্থিত? উত্তর, দ্বীপান্তরের আন্দামান সপ্ত সিন্ধু 13 নদীর পারে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, হাই শৌখিন পূজারী বৃথাই দেবীর শঙ্খে দিতেছে ফু, বৃথাই বলা হয়েছে কেন? উত্তর, বৃথাই বলা হয়েছে কারণ দেবীর আরাধনা উপলক্ষে শঙ্খধ্বনি করা হচ্ছে, কিন্তু দেবী বেদিতে নেই, তিনি তো আন্দামানে বন্দিনী। 5 নম্বর প্রশ্ন, পূজারী কাহারে দাও অঞ্জলি, পূজারী কাকে অঞ্জলি দিচ্ছে? দেখো, পূজারী কাকে অঞ্জলি দিচ্ছেন? উত্তর, পূজারীর অঞ্জলির দান বৃথা, কারণ ভারত ভারতী নন, আন্দামানে বন্দিনী, ভারতে তার উপস্থিতি নেই। 6 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের ঘানিতে কি লেগেছে? উত্তর, দ্বীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাক লেগেছে। 7 নম্বর প্রশ্ন, ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাক, কেন শাক বাজাবে? উত্তর, কবি নজরুলের বক্তব্য হলো পুজোর বেদিতে অঞ্জলি দান বন্ধ রেখে শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খবাদন করা হোক, ওই শঙ্খবাদনের দ্বারা অশুভ শক্তি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের শুভ সূচনা হবে। 8 নম্বর প্রশ্ন, বাণীর মুক্ত শতদল কি? উত্তর, বাণী হলেন মা সরস্বতী, তার অধিষ্ঠান পদ্মে, পদ্ম হলো শতদল, মুক্ত শতদল হলো স্বাধীনতাকামী শত সহস্র ভারতীয় স্বাধীনতা যোদ্ধার প্রতীক। 9 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি আশাবাদী কি জন্য? উত্তর, দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম এই জন্য আশাবাদী যে দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। 10 নম্বর প্রশ্ন, যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তব রূপ কমল, কি কারণে? দেখো, কি কারণে কবির এই কথা? উত্তর, ইংরেজ সরকারের শোষণে শাসনে ভারতভূমি যেন রক্ষপুরী হয়ে উঠেছে। কবির প্রশ্ন হলো, সেই রক্ষপুরী কি যক্ষপুরী হয়েছে? সেখানকার রূপর পাকে মা সরস্বতীর সোনার কমল রূপময় হয়ে ফুটে উঠবে। 11 নম্বর প্রশ্ন, আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দ্বীপান্তর, মাকে দ্বীপান্তরিত বলা হয়েছে কেন? উত্তর, মা ভারত ভারতী স্বাধীনতা আন্দোলনে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত কয়েদি, যাদের দ্বীপান্তর হতো তাদের প্রতীককেই সেই অর্থে তাকে দ্বীপান্তরিতা বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, হাই শৌখিন পূজারী, শৌখিন পূজারী কে? উত্তর, সরস্বতীর শূন্য বেদিতে পুজো করার জন্য যে পূজক হাজির, কবি তাকেই বলেছেন শৌখিন পূজারী। 13 নম্বর প্রশ্ন, যুগান্তরের ধর্মরাজ কাকে বলা হয়েছে? উত্তর, যুগ পরিবর্তনকারী যমরাজকে, যুগ পরিবর্তনকারী যমরাজকে যুগান্তরের ধর্মরাজ বলা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, ঘানি টানে নিশিদিন, কে ঘানি টানে? উত্তর, বাণী ঘানি টানে নিশিদিন। 15 নম্বর প্রশ্ন, সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে, এখানে সিংহ ও পিঞ্জর কাকে বলা হয়েছে? ভারত এবং স্বাধীনতাকামী বিপ্লবীরাই সিংহ এবং আন্দামানের সেলুলার জেল হলো পিঞ্জর। নুন কবিতা থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে, দেখে নাও। 1, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, এর মধ্য দিয়ে কি প্রকাশিত হয়েছে? উত্তর, বক্তব্যটির মধ্য দিয়ে প্রকাশিত হয় হতদরিদ্র নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি কথকের কোনো রকমে দিন যাপনের কথা। 2, চলে যায় দিন আমাদের, দিন কিভাবে চলে যায়? উত্তর, বক্তার দিন চলে যায় অসুখে এবং ধার দেনাতে আর রাত্রিরে গঞ্জিকা সেবনের
মধ্য দিয়ে। 3 নম্বর প্রশ্ন, রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে, এই গঞ্জিকাতে টান দেওয়ার তাৎপর্য কি? উত্তর, গঞ্জিকাতে টান দেওয়ার তাৎপর্য হলো জীবনের যন্ত্রণাকে, কঠোর বাস্তবকে ভুলে থাকার চেষ্টা। 4 নম্বর প্রশ্ন, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, এই মাত্রা ছাড়া কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, জয় গোস্বামী তার নুন কবিতায় এই মাত্রা ছাড়া কথাটির মাধ্যমে গরিব মানুষের বেহিসাবি এবং অসংযমী জীবন উচ্ছ্বাসকে বোঝাতে চেয়েছেন। 5 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি কিসের প্রতীক? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি নিম্ন মধ্যবিত্তের গোপনে লালিত সৌন্দর্য বিলাসের প্রতীক। 6 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে চলেও না দিন, এই উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, মাঝে মাঝে চলেও না দিন, এই উক্তির মধ্য দিয়ে কবি নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বোঝাতে চেয়েছেন। 7 নম্বর প্রশ্ন, কথকের দুপুর রাতে বাড়ি ফেরা কি প্রমাণ করে? উত্তর, কথকের দুপুর রাতে বাড়ি ফেরা প্রমাণ করে কথককে জীবন ধারণের জন্য উদয়স্ত কঠোর পরিশ্রম করতে হবে। 8 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কবি কাদের কথা তুলে ধরেছেন? উত্তর, জয় গোস্বামী তার নুন কবিতায় দিন দরিদ্র শ্রমজীবী মানুষের কথা তুলে ধরেছেন। 9 নম্বর প্রশ্ন, সব দিন বাজার হয় না কেন তাদের? সব দিন বাজার হয় না কেন তাদের? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় দেখা যায় নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের সব দিন বাজার হয় না, কারণ সব দিন ঠিকমতো কাজ করে উপযুক্ত পারিশ্রমিক মেলে না বা কাজও মেলে না। 10 নম্বর প্রশ্ন, নুন কবিতায় আমরা কারা? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় আমরা বলতে দিন দরিদ্র গরিব দুঃখী যারা অল্পেই খুশি তাদের কথা বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, খেতে বসে রাগ চড়ে যায়, রাগ চড়ে যাওয়ার কারণ কি? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় দেখা যায় যখন রাত দুপুরে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে একটু নুন পায় না নিম্নবিত্ত হতদরিদ্র মানুষেরা, তখন তাদের রাগ চড়ে যায়। 12 নম্বর প্রশ্ন, মাথায় রাগ চড়লে ব্যাপারটা কি করে? বাপ বেটা কি করে? মাথায় রাগ চড়লে বাপ বেটা কি করে? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় দেখা যায় মাথায় রাগ চড়লে বাপ বেটা মিলে চেঁচিয়ে অশান্তি করে সারা পাড়া মাথায় করে। 13 নম্বর প্রশ্ন, করিত কার তাতে কি, একথা বলার কারণ কি? গরিব মানুষের অনিয়মিত অশান্তিময় অভাবী জীবন থেকে জন্ম নেওয়া অসংযম এবং অশালীন ঔদ্ধত্যের প্রকাশ ফুটে উঠেছে আলোচ্য উদ্ধৃতিটিতে। 14 নম্বর প্রশ্ন, নুন নেই ঠান্ডা ভাতে জীবনের কোন সত্যকে স্পষ্ট করে? উত্তর, নুন নেই ঠান্ডা ভাতে কথাটির দ্বারা নিম্নবিত্ত মানুষদের জীবনের দারিদ্র্য আর অসহায়তার কথা বলা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, আমি তার মাথায় চড়ি, কবি কার মাথায় চড়েন এবং কেন? উত্তর, কবি রাগের মাথায় চড়েন, কারণ রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকুও না পেয়ে কবি সংযম হারান। 16 নম্বর প্রশ্ন, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, কেন তাদের এমন ব্যবহার? উত্তর, গভীর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকু পাওয়া যায় না, তখন রাগ অনিয়ন্ত্রিত হয়ে ব্যাপারটা সারা পাড়া মাথায় করে। 17 নম্বর প্রশ্ন, নুন কবিতার শেষে কবি কিসের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন? উত্তর, নুন কবিতার শেষে কবি তার মতো সাধারণ মানুষদের জন্য অন্ততপক্ষে শুকনো ভাতে একটু লবণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। সুয়েজ খালে হাঙর শিকার, বন্ধুরা এখান থেকে যে এসে কিউ প্রশ্নগুলো পড়তে হবে দেখো। সুয়েজ খালে হাঙর শিকার এসে কিউ প্রশ্ন। 1, সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধটি কার লেখা? উত্তর, সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের লেখা। 2 নম্বর প্রশ্ন, স্বামীজিদের জাহাজ সুয়েজ খালে পৌঁছায় কত তারিখে? স্বামীজিদের জাহাজ সুয়েজ খালে পৌঁছায় কত তারিখে? উত্তর, 14 জুলাই স্বামীজিদের জাহাজ সুয়েজ খালে পৌঁছায়। 3 নম্বর প্রশ্ন, সিডনি বন্দর কোন দেশে অবস্থিত? উত্তর, সিডনি বন্দর অস্ট্রেলিয়ায় অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, কোয়ারেন্টাইন কি? উত্তর, সংক্রামক রোগ বন্ধ করার জন্য জাহাজ ও ব্যক্তিকে আলাদা করা। 5 নম্বর প্রশ্ন, কেমন রক্তের নদী বইতে লাগলো কখন? উত্তর, স্বামী বিবেকানন্দ রচিত সুয়েজ খালে হাঙর শিকার রচনায় শিকার করা হাঙরটার পেট চেরা হলে রক্তের নদী বইতে লাগলো। রক্তের নদী, দেখো এখানে হবে রক্তের নদী বইতে লাগলো। স্বামী বিবেকানন্দ রচিত সুয়েজ খালে হাঙর শিকার রচনায় শিকার করা হাঙরটার পেট চেরা হলে রক্তের নদী বইতে লাগলো। 6 নম্বর প্রশ্ন, ইলিশ মাছের মতো দেখতে মাছটির নাম কি ছিল? উত্তর, ইলিশ মাছের মতো দেখতে মাছটির নাম ছিল বনিটো। 7 নম্বর প্রশ্ন, এমন আর দুনিয়ায় কোথাও নেই, কিসের কথা বলা হয়েছে? উত্তর, সুয়েজ বন্দর আর সিডনির মতো হাঙর।
8 নম্বর প্রশ্ন, কোন মুসলমান সেনাপতি মিশর জয় করেন? উত্তর, সেনাপতি অমরু মিশর জয় করেন। 9 নম্বর প্রশ্ন, কাদের সুয়েজ খালের নিয়ন্ত্রক বলা হতো? উত্তর, ফরাসিদের সুয়েজ খালের নিয়ন্ত্রক বলা হতো। 10 নম্বর প্রশ্ন, কারা রোম সাম্রাজ্য দখল করে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছিল? উত্তর, তুর্কিরা রোম সাম্রাজ্য দখল করে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, 10-12 জন বলে উঠল, কি বলে উঠল? উত্তর, স্বামী বিবেকানন্দ রচিত সুয়েজ খালে হাঙর শিকার রচনায় আলোচ্য অংশে 10-12 জন বলে উঠেছিল এই আসছে, ওই আসছে। 12 নম্বর প্রশ্ন, হাঙরটি টোপের কাছে এসে কি করেছিল? উত্তর, হাঙরটি শো করে টোপের সামনে এসে লেজটা বাঁকিয়ে নিয়ে চলে গিয়েছিল। 13 নম্বর প্রশ্ন, মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা, কার কথা বলা হয়েছে? উত্তর, বনিটো মাছকে হাঙরের বাচ্চা বলে মনে হলো। 14 নম্বর প্রশ্ন, কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই, হতাশ হবার প্রয়োজন নেই কেন? উত্তর, বাঘা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার গা ঘেঁষে একটা থ্যাপড়া মুখো হাঙর, আশায় হতাশ হওয়ার প্রয়োজন নেই। 15 নম্বর প্রশ্ন, সুয়েজ খালের স্থপতির নাম কি? দেখো, উত্তর, সুয়েজ খালের স্থপতির নাম ফার্ডিন্যান্ড লেসেপস। 16 নম্বর প্রশ্ন, মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা, কার কথা বলা হয়েছে? বনিটো মাছকে হাঙরের বাচ্চা বলা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, কিন্তু যখন ওসব কিছুই হলো না, ওসব কিছু না হওয়ার সম্ভাব্য কারণ দুটি কি? উত্তর, প্রশ্নোদ্ধৃত অংশে বলা হয়েছে যে দুটি হাঙরের দেখা হয়েছিল, তাদের মধ্যে কথা হয়নি, কারণ হয় হাঙরের ভাষা নেই, নতুবা থাকলেও জলের মধ্যে সে কথা বলা সম্ভব ছিল না। গ্যালিলিও প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু, এখান থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। এক সময় গ্যালিলিও ভাবতেন ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন, কার কথা এখানে বলা হয়েছে? উত্তর, প্রশ্নোক্ত অংশে পোপ পদে যিনি নতুন অধিষ্ঠিত হয়েছিলেন তার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, পোপ আদেশ দিলেন, পোপ কাকে কি আদেশ দিলেন? উত্তর, গ্যালিলিও আহ্নিক ও বার্ষিক গতির বিষয়ে যে মত প্রতিষ্ঠা করেছিলেন তা পোপের মতে পুরোপুরি ভ্রান্ত, তাই গ্যালিলিও যাতে তার মত পাল্টায় সে বিষয়ে পোপ কার্ডিনাল বেলারিমিনকে আদেশ দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে কি কি নতুন আবিষ্কার করেন? গ্যালিলিও তার অত্যাশ্চর্য আবিষ্কার দূরবীন দিয়ে চাঁদের পর্বতমালা, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, বৃহস্পতির নানান উপগ্রহ, শনির বলয়, চাঁদের মতো শুক্র গ্রহের ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধির আবিষ্কার করেন। এটা হবে শুক্র গ্রহের ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধি আবিষ্কার করেন। 4 নম্বর প্রশ্ন, তার মুখ দিয়ে বলানো হলো, কার মুখ দিয়ে কি বলানো হলো? গ্যালিলিওর ওপর প্রচণ্ড বল প্রয়োগ করে বলানো হলো যে তার কোপার্নিকাসের মতের উপর কোনো বিশ্বাস নেই। 5 নম্বর প্রশ্ন, গ্যালিলিও প্রথমে কোন পেশায় নিযুক্ত হয়েছিলেন? উত্তর, গ্যালিলিও প্রথমে গৃহ শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন, গ্যালিলিও রচনায় কোন শহরের সম্পদকে রূপকথার স্বপ্নপুরীর মতো বলা হয়েছে? উত্তর, গ্যালিলিও রচনায় ভেনিস শহরের সম্পদকে রূপকথার স্বপ্নপুরীর মতো বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও কোন বিষয়ে শিক্ষকতা করেন? উত্তর, পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও গণিত বিষয়ে শিক্ষকতা করেন। 8 নম্বর প্রশ্ন, মাইকেল অ্যাঞ্জেলো কোথাকার রাজদরবারের কলাবিদ ছিলেন? উত্তর, মাইকেল অ্যাঞ্জেলো পোল্যান্ডের রাজদরবারের কলাবিদ ছিলেন। গ্যালিলিওর পিতা কোন বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারতেন? উত্তর, গ্যালিলিওর পিতা লিউট ভালো বাজাতে পারতেন। দেখো, গ্যালিলিওর পিতা লিউট ভালো বাজাতে পারতেন। এবার দেখো, বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, এখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে সেগুলো দেখে নাও। 1, বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটির রচয়িতাকে? উত্তর, বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটির রচয়িতা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 2 নম্বর প্রশ্ন, পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছিল কোন দিনটিতে? উত্তর, পেলাইও বৃষ্টির তৃতীয় দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল। 3 নম্বর প্রশ্ন, থুত্থুরে বুড়োর পরনের পোশাক কীরূপ ছিল? উত্তর, থুত্থুরে বুড়োর পরনের পোশাক ছিল ন্যাকড়া কুড়ুনির মতো। 4 নম্বর প্রশ্ন, প্রতিবেশী মহিলা বুড়োকে দেখে কি বলেছিল? উত্তর, প্রতিবেশী মহিলা বুড়োকে দেখে একজন দেবদূত বলেছিল। 5 নম্বর প্রশ্ন, থুত্থুরে বুড়োর খাবার কি ছিল? উত্তর, থুত্থুরে বুড়ো শুধু বেগুন ভর্তা খেত। 6 নম্বর প্রশ্ন, পেলাইও
আর এলিসেন্দা রাতে শুতে যাওয়ার আগে দেবদূতকে কোথায় বন্দি করেছিল? উত্তর, পেলাইও আর এলিসেন্দা শুতে যাওয়ার আগে দেবদূতকে মুরগির খাঁচায় বন্দি করেছিল। 7 নম্বর প্রশ্ন, দেবদূতের খাদ্য হিসেবে পড়শিনি কি নির্দেশ দিয়েছিল? দেবদূতের খাদ্য হিসেবে ন্যাপথলিন দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রতিবেশিনী। 8 নম্বর প্রশ্ন, শহরে আসা ব্রাহ্মমান প্রদর্শনীর প্রধান আকর্ষণটি কী ছিল? শহরে আসা আগত ব্রাহ্মমান প্রদর্শনীটির প্রধান আকর্ষণ ছিল একটি মাকড়সা কন্যা। 9 নম্বর প্রশ্ন, পাদ্রী হওয়ার পূর্বে গনসাগা কি কাজ করত? পাদ্রী হওয়ার পূর্বে গনসাগা কাঠুরের কাজ করত। 10 নম্বর প্রশ্ন, গনসাগা কোন ভাষায় বৃদ্ধকে সুপ্রভাত জানিয়েছিল? উত্তর, গনসাগা খাঁচায় ঢুকে বৃদ্ধকে ল্যাটিন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, দেবদূতটিকে দেখার জন্য প্রত্যেককে কত অর্থ খরচ করতে হতো? দেবদূতকে দেখার জন্য প্রত্যেক দর্শনার্থীকে 5 সেন্ট করে খরচ করতে হতো। 12 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়োর চেয়ে মেয়ে মাকড়সাকে দেখতে ভিড় কেন বেশি হতো? বুড়োর থেকে মেয়ে মাকড়সাকে দেখতে ভিড় বেশি হতো কারণ তাকে দেখার জন্য দর্শনী দিতে হতো না। 13 নম্বর প্রশ্ন, এলিসেন্দা থুরথুরে বুড়োকে কোন দিকে উড়ে যেতে দেখেছিল? উত্তর, এলিসেন্দা থুরথুরে বুড়োকে সমুদ্রের উপর দিয়ে অসুস্থ চিলের মতো উড়ে যেতে দেখেছিল। দেখো, শিক্ষার সার্কাস থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়তেই হবে, দেখে নাও। 1, শিক্ষার সার্কাস কবিতাটি কি ধরনের কবিতা? উত্তর, আইয়াপ্পা পানিক্করের লেখা শিক্ষার সার্কাস কবিতাটি ব্যঙ্গাত্মক কবিতা। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় সার্কাস কথাটির অর্থ কী? উত্তর, আইয়াপ্পা পানিক্করের লেখা শিক্ষার সার্কাস কবিতায় সার্কাস শব্দটির অর্থ হলো এক ধরনের প্রহসনমূলক খেলা। 3 নম্বর প্রশ্ন, কবিতায় 1, 2, 3, 4 বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, কবিতায় একটি শ্রেণী বলতে 1, 2, 3, 4 ব্যবহার করা হয়েছে যা কেবল সংখ্যামাত্র। একটি শ্রেণী, দেখো কবিতায় একটি শ্রেণী বলতে 1, 2, 3, 4 ব্যবহার করা হয়েছে যা কেবল সংখ্যামাত্র। 4 নম্বর প্রশ্ন, তবু পরের শ্রেণীতে বলতে কি বলা হয়েছে? দেখো উত্তর, কবিতায় তবু পরের শ্রেণীতে বলতে প্রথাগত শিক্ষার বাইরে কোনো শিক্ষা হয়তোবা বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, জ্ঞান কোথায় গেল? কবি জ্ঞানের প্রসঙ্গে এনেছেন কেন? উত্তর, প্রথাগত শিক্ষার প্রকৃত জ্ঞানের সন্ধান পাওয়া যায় না। প্রথাগত শিক্ষায় প্রকৃত জ্ঞানের সন্ধান পাওয়া যায় না, এ প্রসঙ্গে জ্ঞানের পরিণতির সন্ধান করেছেন কবি আয়াপ্পা পানিক্কর। 6 নম্বর প্রশ্ন, বর্তমান শিক্ষা পদ্ধতির বিরোধিতা করেছেন এমন এক সাহিত্যিকের নাম লেখো। উত্তর, বর্তমান শিক্ষা পদ্ধতির বিরোধিতা করেছেন এমন একজন সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় যদি শব্দটি বারবার, দেখো শিক্ষার সার্কাস কবিতায় যদি শব্দটি বারবার ব্যবহারের তাৎপর্য কি? উত্তর, কবিতায় যদি শব্দটির বারবার ব্যবহারের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হবার ক্ষেত্রে প্রচুর সংশয় প্রকাশ পেয়েছে। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় ব্যবহৃত তুমি আর আমি কে? উত্তর, শিক্ষার সার্কাস কবিতায় তুমি অর্থাৎ কবির প্রতিযোগী এবং আমি অর্থাৎ কবির নিজের কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, সব শিক্ষা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, সব শিক্ষা বলতে লেখাপড়ার সঙ্গে সাংস্কৃতিক শিক্ষা, কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার কথা বুঝিয়েছেন কবি। 10 নম্বর প্রশ্ন, কবি বর্তমান শিক্ষা সম্পর্কে কি বলেছেন? উত্তর, কবিতায় কবি বর্তমান শিক্ষা সম্পর্কে বলেছেন যে বর্তমান শিক্ষা পদ্ধতি কেবল পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার একটি মাধ্যম বা সিঁড়ি মাত্র। এবার দেখো, প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো, অর্থাৎ ভাষা বিষয় থেকে যে এসএকিউগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওটি, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই দেখে নিতে হবে। 1, সমগোত্রজ ভাষা কাকে বলে? উত্তর, একই বংশজাত ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা বলে। 2, দক্ষিণ ভারতের ভাষাগুলি কোন ভাষা বংশ থেকে উদ্ভূত? দেখো, কোন ভাষা থেকে উদ্ভূত? উত্তর, দক্ষিণ ভারতের ভাষাগুলি দ্রাবিড় ভাষা বংশ থেকে উদ্ভূত। 3 নম্বর প্রশ্ন, সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম কি? উত্তর, সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম এসপেরান্তো।
4 নম্বর প্রশ্ন, অনন্যই বা অসমবায়ী বর্গ কাকে বলে? উত্তর, এমন অনেক ভাষায় আছে যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ, প্রত্যয়, বিভক্তি থাকে না। বাক্যের মধ্যে শব্দের অবস্থান থেকে কর্তা, কর্ম ইত্যাদি নিরূপণ করা হয়। এই বিভাগকেই অনন্যই বা অসমবায়ী বর্গ বলে। উদাহরণ, ভারতীয় ভোটচিরা ভাষা। 5 নম্বর প্রশ্ন, মুক্তান্বয়ী বর্গ কাকে বলে? বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে গঠিত শব্দের উপাদানগুলিকে আলাদা করার পরেও যদি তার স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহার করা যায়, তখন ভাষার সেই শ্রেণী বিভাগকে মুক্তান্বয়ী বর্গ বলে। উদাহরণ, তুর্কি ভাষা। 6, আধুনিক ফরাসি ভাষার জন্ম বৃত্তান্ত এক কথায় লেখো। উত্তর, প্রাচীন পার্শ্বিক থেকে মধ্যযুগে পল্লবী এবং তা থেকে আধুনিক যুগে ফরাসি ভাষার জন্ম হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ঋগ্বেদ কোন ভাষায় রচিত? উত্তর, ঋগ্বেদ বৈদিক ভাষায় রচিত, একে ছান্দস ভাষাও বলা হয়। 8 নম্বর প্রশ্ন, অলচিকি কি, এর উদ্ভাবক কে? সাঁওতালি লিপিকে অলচিকি বলে, এর উদ্ভাবক রঘুনাথ মুর্মু। 9 নম্বর প্রশ্ন, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি? উত্তর, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম অষ্টাধ্যায়ী। 10 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা উল্লেখ করো। উত্তর, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা হলো 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। 11 নম্বর প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল উল্লেখ করো। উত্তর, নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল হলো 900 খ্রিস্টাব্দ থেকে আধুনিক কাল পর্যন্ত। 12 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় অর্থাৎ ভাষার আনুমানিক সময়সীমার উল্লেখ করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার আর্য ভাষার আনুমানিক সময়সীমা হলো খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ। 13 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করো। আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 14 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কি? উত্তর, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হলো অশোকের শিলালিপিগুলি। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শনগুলি অশোকের শিলালিপিগুলো। তারপর দেখো, কুইপু কি? দড়িতে গিঁট দিয়ে কোনো বিশেষ ঘটনাকে নথিবদ্ধ করা বা স্মরণীয় করে তোলার একটি প্রচলিত কৌশল হলো কুইপু। মূলত ইনকারা এই পদ্ধতি ব্যবহার করত। 16 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম বা কিলক লিপির নামকরণ কে করেছিলেন? উত্তর, লিপি বিশেষজ্ঞ টমাস হাইড। 17 নম্বর প্রশ্ন, কুটিল লিপি কি? উত্তর, অকৌণিক পদ্ধতিতে ঘুরিয়ে শব্দের সপ্তম ও নবম ধ্বনিতে মাত্রা দেওয়া হয় কুটিল লিপি বলে। দেখো, ধ্বনিতে মাত্রা দেওয়া হয় তাকে কুটিল লিপি বলে। আবারও বলছি, কুটিল লিপি কি? অকৌণিক পদ্ধতিতে ঘুরিয়ে শব্দের সপ্তম নবম ধ্বনিতে মাত্রা দেওয়া হয় তাকে কুটিল লিপি বলে। চিত্রলিপি কি? মনের ভাব প্রকাশের জন্য ছবি আঁকার বদলে ছবির আদলে অক্ষর লেখার দিকে এগোতে চেষ্টা করলো মানুষ। ছবি ভাঙা এই লিখনকেই বলা হয় চিত্রলিপি। ওয়াম্পুম কি? উত্তর আমেরিকার ইরোকোয়া অধিবাসীদের পুঁথি ঘেঁটে তৈরি কোমর বন্ধককে ওয়াম্পুম বলে। 20 নম্বর প্রশ্ন, ভাবলিপি কাকে বলে? যে চিত্রলিপি কেবলমাত্র একটি বস্তুকে না বুঝিয়ে একটি ভাবকে বোঝায় তাকে ভাবলিপি বলে। 21, অক্ষরলিপি কাকে বলে? উত্তর, লিপির চিহ্নগুলি যখন কেবল কোনো বস্তুর বিষয় বা ভাবকে না বুঝিয়ে এক একটি অক্ষরের প্রতীক হয়ে ওঠে তখন তাকে অক্ষরলিপি বলে। 22 নম্বর প্রশ্ন, সেনেমিক লিপি বলতে কি বোঝো? সেনেমিক একটি বিশেষ ধরনের লিপি পদ্ধতি যেখানে ভাষাতাত্ত্বিক চিহ্নগুলির গঠনকে প্রাধান্য দেওয়া হয়। আইপি এর পুরো নাম কি? উত্তর, আইপি এর পুরো নাম ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। 24 নম্বর প্রশ্ন, রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে রাঢ়ী উপভাষা প্রচলিত। 25 নম্বর প্রশ্ন, কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কামরূপী উপভাষা প্রচলিত। 26 নম্বর প্রশ্ন, বরেন্দ্রী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি যুক্ত হয়, যেমন বাড়িতে বাড়িতে। 27 নম্বর প্রশ্ন, বাঙালি উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, গৌণ কর্মে রে বিভক্তির ব্যবহার, যেমন আমারে ভুলে যাও। 28 নম্বর প্রশ্ন, কামরূপী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, কর্মকারকে কে বিভক্তি লক্ষ্য করা যায়।
29 নম্বর প্রশ্ন, রাঢ়ী ভাষায় একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। অধিকরণ কারকে এ ও তে বিভক্তির প্রয়োগ। 30 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উপভাষার সংখ্যা কয়টি ও কী কী? বাংলা ভাষার উপভাষার সংখ্যা 5টি। দেখো, প্রথমে এটা হচ্ছে বঙ্গালী। প্রথমে দেখো বঙ্গালী, এক নম্বর হচ্ছে বঙ্গালী, 2 রাঢ়ী, 3 ঝাড়খণ্ডী, 4 বরেন্দ্রী, 5 কামরূপী। আবার বলছি, 1 নম্বরে বঙ্গালী, 2 রাঢ়ী, 3 ঝাড়খণ্ডী, 4 বরেন্দ্রী এবং 5 কামরূপী। 31 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা সাহিত্যে গদ্য উপভাষার প্রধান রূপ দুটি কী কী? বাংলা ভাষার ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ হলো বাংলা ভাষায় ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ দুটি হলো সাধু ও চলিত ভাষা। 32 নম্বর প্রশ্ন, বি ভাষা কাকে বলে? উত্তর, একই শ্রেণীর এবং একই অঞ্চলের উপভাষা ব্যবহারকারী প্রতিটি ব্যক্তির ভাষা প্রয়োগে যে স্বাতন্ত্র্য দেখা যায় তাকেই ব্যক্তিভাষা বা বিভাষা বলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই